আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। প্রযুক্তিগত বিচ্যুতির কারণে একটু সময় লেগে গেছে, হঠাৎ করেই সাউন্ড নিয়ে সমস্যা ছিল। এটা হতেই পারে, এগুলোকে জীবনের একটা আমরা পার্ট ভাববো। সবসময় সব কিছুর ক্ষেত্রে আমরা একটু টেন্সড হব না, একটু কুল হব এবং ভাববো যে না, একটা সমস্যা আসতেই পারে, এটা সমাধানও হবে। এনিওয়ে, আমরা আজকে গুরুত্বপূর্ণ 2টি ক্লাস করতে চলেছি। মনোযোগী হও। ঈদের পর অনেকেই ফিরতে পারোনি, দেরি করে ফিরেছো, এই জন্য বলবো যে হয়ে যাওয়া একটা ক্লাস সেটি খুব মনোযোগ দিয়ে শেষ করতে হবে, কেমন? আজকে হচ্ছে আমাদের এটি ডে 20, 20তম ক্লাসে আমরা 2টি লেকচার নিয়ে কথা বলবো। একটি হচ্ছে 39 এবং আরেকটি হচ্ছে 40। তার মানে আমরা কিন্তু দেখতে দেখতে একেবারে শেষের দিকে, আর মাত্র 5টা ক্লাস রয়েছে। প্রিয় শিক্ষার্থী আমার, তোমাদেরকে আমি তোমাদের দোয়া করি, তোমরা যেভাবে শুরু করেছিলে এই শেষের কয়েকটা দিন কোনোভাবেই ছিটকে পড়ো না, তোমরা একেবারে সফলতার খুব কাছাকাছি। সো ক্লাসে ফিরে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ দুটো আয়োজনের শেষে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সো থাকতে হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ বলে আজকের আয়োজনের জন্য 100% মনোনিবেশ করো, ঠিক আছে? শুরু করছি আমরা প্রথম ক্লাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়েল, বেসিক ক্লাস 39-এর আলোচনার বিষয় অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন। সো ফার্স্টে আমরা ফোকাস দেব অ্যাডভার্ব, তারপরে আমরা আসবো ইনভার্সনস, যেটিকে গ্রামারে অন্যান্য ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তোমরা সূচিপত্রে দেখতে পেতে পারো, এটার নাম রয়েছে নেগেটিভ অ্যাডভার্বস। তো ইনভার্সনস নিয়ে আমরা সব শেষে কথা বলবো। এখন শুরু করছি অ্যাডভার্ব। আসলে আমরা যদি অ্যাডভার্বের কথা বলি তাহলে নর্মালি কিন্তু অ্যাডভার্ব মানে কেন যেন ভার্বের সাথে ভার্বের সঙ্গে যুক্ত এমন কিছু একটা মনেই হয়, এবং সত্যিই তাই। বেসিকলি প্রথমত অ্যাডভার্ব যে জিনিসটিকে মূলত ফোকাস দেয় সেটি হচ্ছে রিলেটেড টু ভার্ব। সো অ্যাডভার্ব ইজ ইকুয়াল টু রিলেটেড টু ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে সম্পৃক্ত, বা ভার্বকে যদি মডিফাই করে সেই শব্দটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিনি। তো সেই জায়গা থেকে কোনো কোনো সময় এটাকে আবার মডিফায়ার হিসেবে চিহ্নিত করা হয়, মানে ভার্বের মডিফায়ার। তো আমরা কোনো কোনো ক্ষেত্রে এই কথাটাও দেখব যে প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষাতে এটি রয়েছে। তোমরাও জেনে রেখো যে অ্যাডভার্ব ইজ ইকুয়াল টু বেসিক্যালি সেটি হচ্ছে মডিফায়ার। অ্যাডভার্ব মানে হচ্ছে মডিফায়ার, মানে ওইটা একটা মডিফাই করে। আমরা একটা টেস্টের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। আমি যদি বলি যে হি রানস ফাস্ট, তো বাক্যটা হলো যে হি রানস ফাস্ট। আমি একটু রেড করে দিই এটা। রানসটা হলো আমার ভার্ব, আর ফাস্ট হচ্ছে দ্রুততার সাথে সে দৌড়ায়। তো এই মুহূর্তে দ্রুততার সাথে যে দৌড়ায়, আমরা কিন্তু দৌড়ানো বা ভার্বকে কিন্তু আমরা হিট করছি বা মডিফাই করছি। সেই দিক থেকে ভার্বের মডিফায়ারই হচ্ছে অ্যাডভার্ব। সো এখান থেকে প্রমাণিত এই ফার্স্টের নাম হলো অ্যাডভার্ব, এবং এটা ভার্বের জন্য বসেছে। কোথায় বসেছে? ভার্বের জন্য। এক্ষেত্রে তোমরা একটা কথা আমার মনে হয় মনে রাখা দরকার। সেই দিক থেকে প্রথমত অ্যাডভার্বের কাজ হচ্ছে সর্বদাই ভার্বের আগে বসা এবং কোনো কোনো সময় মেইন ভার্বের পরে বসা। এই কথাটি মনে রেখো। সো মেইন ভার্বের কোনো কোনো সময় তুমি আগে অ্যাডভার্ব দেখতে পাবে, এবং কোনো কোনো সময় মেইন ভার্বের ঠিক পরেই অথবা কয়েকটি শব্দের পরেও অ্যাডভার্ব বসতে পারে। ওকে, সো এটা আমরা প্রমাণ করলাম যে অ্যাডভার্ব মূলত ভার্বের কাছাকাছি বা ভার্বকে রিলেট করে। কিন্তু এই যখন আমার আলোচনার বিষয়, তখন কোনো কোনো সময় এমন বাক্য দেখতে পেতে পারো এবং মনের ভিতরে জিজ্ঞাসা আসতে পারে যে, যেমন হি রানস ... ফাস্ট। এখন এইখানে যদি ফাঁকা রাখা হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে কি ব্যাপার, মাঝখানে ফাঁকা কেন? বাক্যটা তো পরিপূর্ণই ছিল, তাহলে কি আসলে এখানে কিছু হবে না? তো নর্মালি বাক্যটা সঠিক হতে পারে, কিন্তু না, এখানে আরও একটা জিনিস বসতে পারে, এবং সেটি আমি ফার্স্টে ক্লু দিয়ে দিই। তোমরা মনে রেখো যে পাশাপাশি 2টা অ্যাডভার্ব কিন্তু বসতে পারে। একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে বা বিশেষায়িত করতে পারে, অর্থটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে। তাহলে আমি বলতে পারি হি রানস ভেরি ফাস্ট, এটি যে অ্যাডভার্ব সেটি আমরা আগেই জেনেছি। আর এখন এসে দেখলাম ভেরি হচ্ছে আরও একটি অ্যাডভার্ব। যারা জানি না একটু জেনে রাখবো, ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে পাশাপাশি 2টা অ্যাডভার্ব কিন্তু বসতেই পারে। সো এটা একটা ফ্যাক্ট। এর পাশাপাশি কোনো কোনো সময় আবার এমন দেখা যায় যে হি ইজ ভেরি হ্যাপি। সহজ বাক্য দিলাম, হি ইজ ভেরি হ্যাপি।
তো ভেরি যে অ্যাডভার্ব সেটা তো আমরা উপরে বাক্য থেকে দেখলাম, কিন্তু এটাও তো আমরা জানি যে হ্যাপি শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে এখানে সে সূত্রটা আবার একটু চেঞ্জ হয়ে গেল। অ্যাডভার্ব বলছে যে আমি কিন্তু আরও একটা শব্দের পূর্বে বসি এবং সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। ওয়েল, সো এখান থেকে একটা মজার জিনিস আমরা পেয়ে গেছি যে অ্যাডভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্বের কাজ হচ্ছে আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করা, এবং অ্যাডভার্বের কাজ হচ্ছে আরেকটি অ্যাজেক্টিভকে মডিফাই করা। মূলত এই তিনটাই হচ্ছে অ্যাডভার্বের মূল লক্ষ্য একটা বাক্যে। এই তিনটি শব্দের পূর্বেই মূলত অ্যাডভার্ব বসতে পারে। সো আমি শর্টকাটটাকে আর একটু সুন্দর করে অ্যাট এ গ্ল্যান্স এক নজরে আমি দিয়ে দিই যে অ্যাডভার্ব যেটাকে আমরা মডিফায়ার বলছি, মডিফায়ার অ্যাডভার্ব এটা একটা মডিফায়ার, এবং এই অ্যাডভার্ব মডিফায়ারটা বেসিক্যালি ভার্বকে মডিফাই করে, এটা অ্যাডভার্বকে মডিফাই করে, এবং আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। একটু ভালো করে মনে রেখো, তাহলে এটা অনেক বেশি কাজে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি আসে। তো একটা টেস্ট দিই, দেখি যে তোমরা ঠিকঠাক মতো গেস করতে পারছো কিনা। যেমন আমি একটা বাক্য দিলাম, হি সিংস ওয়েল। ওকে, হি সিংস ওয়েল। তো এখন যদি বলি যে সিংসের নামটা কি, তো অনেকের মনে হতে পারে আপনি তো শেখাচ্ছেন অ্যাডভার্ব, তাহলে ভার্বের জায়গায় আন্ডারলাইন কেন? আসলে এখানে একটা মজার টুইস্ট রয়েছে, সেটি আমি বলবো এখন। যে যদি তোমরা কখনো এমন বাক্য দেখো যে সাবজেক্টের পরে একটা ভার্ব বসেছে এবং তারপর একটা অ্যাডভার্ব, হয়তোবা তোমরা অনেকে জানো না, কিন্তু আজকের পরে জেনে রেখো ওয়েল হচ্ছে অলওয়েজ, সারা জীবনই হচ্ছে অ্যাডভার্ব। তো ওয়েল দ্যাট মিনস শেষে বসা শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের পূর্বে যদি কোনো ভার্ব বসে, তাহলে সেই ভার্বের স্পেসিফিক একটাই নাম, এবং তার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? মনে রেখো, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, শর্টকাটে ভি লিখলাম। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরেই একমাত্র অ্যাডভার্ব বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরেই একমাত্র অ্যাডভার্ব বসে। ক্লিয়ার? এই যখন তোমাকে শেখানো হলো এবং বুঝে গেলে, কিন্তু এই রকম যদি একটা বাক্য তুমি কোথাও দেখো যে হি কুকড রাইস, হি কুকড রাইস ওয়েল, তাহলে অনেকের মধ্যে এই প্রশ্নটা চলে আসতে পারে যে এখানে তো ভার্বের পরে অ্যাডভার্ব বসেছিল, কিন্তু এখানে তো ভার্বের পরে অ্যাডভার্ব বসেনি। অ্যাডভার্বের অবস্থান কোথায় হয়েছে? সবার শেষে। তাহলে এখানে এক বিশেষ স্ট্রাকচার মেনটেন করা হয়েছে। প্রথমত সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি ভার্ব বসে এবং তারপরে যদি অবজেক্ট বসে, তারপরে যদি অবজেক্ট বসে, সে অবজেক্টটা হতে পারে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। সব শেষে যেটি বসবে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। সব শেষে যেটি বসবে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। লক্ষ্য করো, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। ওকে, এই রাইসটা হলো অবজেক্ট। আমি প্রথম দিকে আমার আলোচনায় শিখিয়েছি যে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি, সেই ক্লাসগুলো দেখে নিলে আশা করি এখানে এসে আর জিজ্ঞাসা থাকবে না যে রাইসটা অবজেক্ট নাকি অন্য কিছু। এনিওয়ে, রাইসটাকে আমরা অবজেক্ট বলছি। সে কি খেয়েছিল, কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। সব শেষে বসা যে শব্দটি, সেটির নাম হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখান থেকে একটা মজার বিষয় শিখলাম, যদি কোনো বাক্যতে অবজেক্টের পরে ফাঁকা রাখা হয়, অবজেক্টের পরে ফাঁকা রাখা হয়, তাহলে এখানে যা বসতে পারে সেটি হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসগুলো তোমরা জানো না বলেই বেসিক্যালি ফিলিং ইন দ্য গ্যাপ অথবা ফাইন্ডিং ইরোর্স, এই টাইপের প্রশ্ন মানে কি বলে জায়গাগুলোতে তোমরা বেশ ধরা খেয়ে যাও। যেমন কাউকে যদি বলা হয় যে হি প্লেড ফুটবল, ফিলিং ইন দ্য গ্যাপ। ওকে, সো এই ফিলিং ইন দ্য গ্যাপে আমি কি বসাবো? হি প্লেড ফুটবল নাইস, অপশন বি নাইসলি, অপশন এ বি সি ওয়েল, অ্যান্ড অপশন ডি হচ্ছে ইন দ্য প্লেগ্রাউন্ড, GROUND, প্লেগ্রাউন্ড। সো গেস করো দেখি যে সম্ভাব্য রাইট আনসারটা কি হতে পারে। খুবই ফানি আর খুবই মজার কথা, যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিপূর্ণ বাক্য, এই বাক্যটাই তুমি চাইলে এখানেই ফুল স্টপ দিয়ে শেষ করতে পারতে, কিন্তু পরীক্ষক বলছে বা প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় বলছে যে এখানে তোমাকে কিছু একটা বসাতে হবে। সো তুমি কি জেনেছো যে অবজেক্ট পরবর্তী যখন ফিলিং ইন দ্য গ্যাপ থাকে, সেখানে কিন্তু অবশ্যই কি বসে? অ্যাডভার্ব বসে। সো তোমাকে এটা বুঝতে হবে যে এই পজিশনটা হলো বেসিক্যালি অ্যাডভার্বের পজিশন।
তাহলে আমরা এবার নিচে যে 4টি অপশন রয়েছে সেখান থেকে অ্যাডভার্বটাকে বেছে নেব। সো হি প্লেইড ফুটবল নাইস, নো নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাইসলি, অবশ্যই নাইসলি হতে পারে। এরপরে হি প্লেইড ফুটবল ওয়েল, সে ভালোভাবে খেলেছিল, হ্যাঁ ওয়েল সর্বদাই জন্মতই সে হচ্ছে অ্যাডভার্ব। হি প্লেইড ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, সে মাঠে ফুটবল খেলেছিল, এটি হতে পারে ইন দ্য প্লেগ্রাউন্ড, ইটস অ্যান অ্যাডভার্ব, এবং এটি শুধু অ্যাডভার্ব নয়, সেটি আমি এখন তোমাদেরকে বোঝাবো। লম্বা একটি অংশ, এবার একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট শেয়ার করি। আমি শিরোনামটা দিলাম আমি তোমাদেরকে ফ্যাক্ট। আমরা একটু একটু করে সামনে এগোনোর চেষ্টা করছি, একটু লক্ষ্য রাখো সবাই। এখানে আমরা যদি এই বাক্যটাকে টেনে নিয়ে আসি, হি প্লেইড ফুটবল ওয়েল, এটাকে যদি অ্যাডভার্ব হিসেবে দাবি করি, হি প্লেইড ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি? খুবই সিম্পল। বিষয়টা হলো যে একজন প্রধান একটা জায়গা থেকে চলে গেছেন, একটা চেয়ার থেকে প্রধান চলে গেছেন, ঠিক সেই চেয়ারেই যিনি বসবেন তিনাকেই প্রধান বলা হবে, এটাই তো নিয়ম। পজিশনটা তো বেসিকলি হচ্ছে একটা ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ। এই ফ্রেম অর্থাৎ এই জায়গাটা কার জায়গা? এটা অ্যাডভার্বের জায়গা। সো সিঙ্গেল ওয়ার্ড, ইটস অ্যান অ্যাডভার্ব। কিন্তু যখন লম্বা একটা শব্দ কিন্তু সেটা অ্যাডভার্বের মতোই অবস্থান করছে বা বোঝাচ্ছে, তখন তার নাম হবে অ্যাডভার্বিয়াল কি বলো তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, সো ফ্রেজ আর ক্লজের ভিতরে পার্থক্য আমি হালকা দিয়েছি কোনো কোনো ক্লাসে, এইটুকু আরেকবার স্মরণ করে দিই। লম্বা একটি অংশ কিন্তু তার ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, তার নাম হচ্ছে ফ্রেজ। সেখান থেকে আমরা বলবো যে এটি হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, এটি হচ্ছে অ্যাডভার্ব, আর অনেকগুলো শব্দ মিলে অ্যাডভার্বে কাজ করছে, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝেছ। এই জিনিসটা কোনো কোনো সময় তোমাকে বিভ্রান্ত করতে পারে। তুমি একটু দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এই প্রশ্নটা তোমাকে দেয়, একটু মনে রাখো, হি প্লেড ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। সো অপশান হিসেবে বলা হচ্ছে যে ইন দ্য প্লেগ্রাউন্ড, ইটস আ প্রেপোজিশনাল ফ্রেজ। অপশান বি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমার খুব কষ্ট হচ্ছে এই কারণে যে আমি তোমাকে ফ্রেজ না শিখিয়ে ফ্রেজের এই আলোচনায় এসেছি, কিন্তু আসলে এটা প্রাসঙ্গিক একটি বিষয়। দেখো, প্রেপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ, এই কথাটা মনে রেখো। প্রেপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ যদি হয়, ইটস প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু এটাকে আমরা আবার অ্যাডভার্বিয়ালও বলছি। কিভাবে? অবস্থানগত কারণে। যেহেতু বাক্যে অবস্থানগত কারণে যে জায়গাটা বসেছে সেটা অ্যাডভার্বের জায়গা, আর আমরা যদি স্ট্রাকচারালি বলি তাহলে এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। সুতরাং ফ্রেজ নির্ণয়ের ক্ষেত্রে দুটা বিষয়ই খেয়াল করতে হয়। প্রেপোজিশন দিয়ে শুরু, তাই প্রেপোজিশনাল ফ্রেজ, আর যেহেতু এটা স্থান, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ। ওকে, আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ, এবং ইন ফিউচারে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এখন আমরা আরেকটা বিষয় একটু হেল্প করে দিই, তাহলে বেশি কাজে দেবে। যেহেতু এই জায়গাটায় ভার্বের সঙ্গে ইনট্রানজিটিভ বলেছিলাম, তো অবজেক্ট যখন আসবে তখন এই ভার্বটার নাম কি হবে, এটা দিয়ে আমি পরের পার্টে আসবো। সেটা হচ্ছে টিভি, দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব। মনে আছে তো? ট্রানজিটিভ ভার্ব। একটু আমি অন্য কালার দিয়ে হাইলাইট করি। সো ক্লিয়ার? আর যারা ক্লাসটি করছো, টেনশনে কোনো কারণ নেই, আমি পেইড ব্যাচে চমৎকার করে শীটটা ক্লাস শেষ হওয়া মাত্রই আমি দিয়ে দেবো, কেমন? সেখান থেকে নোটসটা করে নিও। ব্যাস, এই হলো ব্যাপার। তো এরপরে অ্যাডভার্বের যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানা খুব দরকার, সেটি হচ্ছে কাইন্ডস অফ অ্যাডভার্বস, যেটিকে আমরা বলছি অ্যাডভার্বের প্রকার। আসলে অ্যাডভার্বসের এই প্রকারগুলো অনেক পরিমাণ, তার ভিতরে যেহেতু অনেকটাই, সে কারণে আমি নোটস করে রেখেছি কাইন্ডস অফ অ্যাডভার্বস। এই বেসিক প্রকারের ভেতরে পড়ে যায় তিনটা। প্রথম তিনটা, অ্যাডভার্ব অফ টাইম, যেটাকে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করে উত্তর পাই। হোয়েন মানে হচ্ছে কখন, হ্যাঁ, হোয়েন মানে কখন। এই কখনের ক্ষেত্রে বেসিকলি এই শব্দগুলো চলে আসে, এই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব। ক্লিয়ার? এই শব্দগুলো তো আমরা দেখেছি, তোমাদের সুবিধার্থে বাংলা দিয়ে রেখেছি। এরপরে আমি বলবো দ্বিতীয় যে প্রকারটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্বের ক্ষেত্রে, অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ যেটিকে আমরা হয়ার দিয়ে প্রশ্ন করে পাই, স্থান বোঝায়। এখন স্থান মানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম,
বাংলাদেশ অথবা আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া এরকম তো নয়। স্থান বলতে কিন্তু হেয়ার, দেয়ার, এভরিহোয়ার, এনিহোয়ার, সামহোয়ার এগুলোও কিন্তু হতে পারে। কেমন, এটা একটু মনে রেখো। আর এরপরে তৃতীয় যে নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো আমরা হাউ দিয়ে প্রশ্ন করে পাই। আর এই অ্যাডভার্ব অফ ম্যানার মেকিংয়ের ক্ষেত্রে একটা কমন স্ট্র্যাটেজি রয়েছে, এই নোটটা তোমরা করে নিতে পারো। সেটি হলো যে সাধারণত এগুলো অ্যাডজেক্টিভের সাথে একটা করে এল ওয়াই যুক্ত হয়। অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়? একটা করে এল ওয়াই যুক্ত হয়। তো যখনই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখনই যে অ্যাডভার্বটা গঠিত হয় তার নামই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমি এটাকে একটু ফান করে মনে রাখার জন্য কৌশল করে শেখাই। সেটি বলি যে যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে থাকে এল ওয়াই নামের ব্যানার, ব্যানার মানে কি? পোস্টার। ব্যানার মানে কি? চিহ্ন। আচ্ছা, তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে, ওকে, অ্যাডজেক্টিভের সাথে যদি থাকে এল ওয়াই নামের ব্যানার, তাহলেই তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ব্যানার, ম্যানার, রাইট? এভাবে মনে রাখতে পারো। সো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত থাকলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব অফ ম্যানার। সো কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, দেখো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ। আর একটি জিনিস ছোট্ট করে বলে দিই, এই যে শব্দের শেষে যখন এল ওয়াই যুক্ত রয়েছে, একটা চিহ্ন রয়েছে, মনে আছে তো? শব্দের শেষে যদি একটা চিহ্ন থাকে এটার নাম কি বলো তো? ইয়েস, এটার নাম হলো সাফিক্স। শব্দের শুরুতে কোনো চিহ্ন বসলে সেটাকে বলা হয় প্রিফিক্স, শেষে বসলে তার নাম হলো সাফিক্স। এইটুকু মনে রেখো। তো এল ওয়াই সাফিক্স যুক্ত হয়ে সেটা কিন্তু অ্যাডভার্বে রূপান্তর হয়। তো এটা যখন তোমাকে শেখালাম, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তুমি একটু প্রতারণার শিকার হতে পারো। কিভাবে? সেটি হলো কোনো কোনো সময় তুমি এমন কিছু শব্দ দেখবে, একটু আগে বললাম যে এল ওয়াই থাকলেই সেটা হলো অ্যাডভার্ব, কিন্তু এল ওয়াই যুক্ত শব্দগুলো কিন্তু আবার মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক ব্যতিক্রম বিষয়। ফ্রেন্ডলি, লাভলি, লনলি, সিলি, আগলি, এটসেট্রা, মানে এই টাইপের শব্দগুলো। এখন ধরো যে আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বলছি, এখানেই লিখে দিই, আমি একটা টেস্ট দিলাম। আমি যদি বলি হি হ্যাজ আ ফ্রেন্ডলি পার্সোনালিটি, পার্সোনালিটি। এখন ফ্রেন্ডলির নিচে আন্ডারলাইন করে বলা হলো যে এটার নাম কি। এখন অপশান হিসেবে বলা হচ্ছে যে এটা কি অ্যাডভার্ব অফ ম্যানার নাকি এটি হলো অ্যাডজেক্টিভ। তো স্বভাবতই যারা একটু বেখেয়ালি মন, শুধুই মাত্র রুলস জানে, তারা এই ভুলটা করে ফেলে। এপাড়ায় ইএনডি হবে, সরি ইএনডি, হ্যাঁ ফ্রেন্ডলি। তারা কিন্তু বেখেয়ালিভাবে এটাকে অ্যাডভার্ব বলে ফেলবে। কিন্তু আমরা জেনেছি যে এই ফ্রেন্ডলি, এই যে শব্দগুলো সেগুলো হচ্ছে বেসিকলি কি? এগুলোর নাম হলো অ্যাডজেক্টিভ। বলা আছে এলয় যুক্ত ব্যতিক্রমধর্মী অ্যাডজেক্টিভ। এখানে প্রসঙ্গত আরেকটি বিষয় এসে যায়, যদি বলা হয়, এই প্রশ্নটা আমি অনেকবার আসতে দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, হি হ্যাভ FRIENDL ফ্রেন্ডলি। এই বাক্যটা দেখতে না একেবারেই রাইট মনে হয়, মানে বলা হয় যে এই বাক্যটা কি সঠিক নাকি ভুল। হি বিহেভ ফ্রেন্ডলি মানে সে বন্ধু সুলভভাবে আচরণ করেছিল। আসলে কি বন্ধু সুলভ? না, বাংলাটা দেখো, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। সে আচরণ করেছিল বন্ধুত্বপূর্ণ না, বন্ধুত্বপূর্ণ এটি হচ্ছে বিশেষণ, তাই এরপরে অবশ্যই একটি বিশেষ্য থাকার কথা, নাউন থাকার কথা ছিল। এটা কোনোভাবেই বাক্যে শেষে অ্যাডভার্ব অবস্থানে বসতে পারে না। তাহলে সেখান থেকেই আমরা এই বাক্যটাকে যদি বলি, তাহলে এইটাকে বলবো আমরা ইনকারেক্ট বাক্য, CORRECT, কারেক্ট। এটাকে আমরা কারেক্ট করতে চাই, হি বিহেভড ইন আ FRIENDLI ফ্রেন্ডলি ওয়ে। এরকম তোমরা দেখবে কোনো কোনো সময় ফ্রেন্ডলি এটা ভুল বাক্য। এই জাতীয় শব্দগুলোকে যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে চাই, অর্থাৎ LY যুক্ত অ্যাডজেক্টিভ যে শব্দগুলো রয়েছে, ফ্রেন্ডলি, লাভলি, এই শব্দগুলো, সেগুলোকে যদি আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে চাই, তাহলে একটা কমন ফ্রেজ তোমাকে মনে রাখতে হবে। শর্টকাটটা হলো ইন আ ... LY যুক্ত অ্যাডজেক্টিভ।
হ্যাঁ, আমি এখানে লিখে দিব যে অ্যাজেক্টিভ এলওয়াই, মানে অ্যাজেক্টিভটা হচ্ছে এলওয়াই যুক্ত, তার শেষে থাকবে ওয়ে অথবা ম্যানার। যদি করো তাহলে কিন্তু তার নাম হয়ে যাবে ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বে আমরা যে কোনো শব্দকেই, মানে অ্যাজেক্টিভ হোক অথবা এলওয়াই যুক্ত অ্যাজেক্টিভ হোক, তাকে আমরা কৌশলে অ্যাডভার্বে রূপান্তর করতেই পারি। সো ইন আ ওয়ে অথবা ম্যানার। ঠিক আছে, ওকে। আশা করি ইনশাআল্লাহ এরপরে এলওয়াই নিয়ে আর কোনো কনফ্লিক্ট হবে না। সো আমি এর আগে তোমাদের যখন অ্যাজেক্টিভ পড়িয়েছিলাম সেখানে যে কথাগুলো বলেছিলাম সেইটার সঙ্গে আমরা এখন এই পুরো আলোচনাটাকে একটু রিভিউ করব। সেটা হচ্ছে ডাউট, DOUBT, ডাউট, ডাউট অ্যাবাউট এলওয়াই। শিরোনাম হলো ডাউট অ্যাবাউট এলওয়াই, অর্থাৎ এলওয়াই নিয়ে বা এলওয়াই সম্বন্ধে যে ডাউটটা, সেই ডাউটটা আমরা এখন ক্লিয়ার করব। একটু মনোযোগী হও। ওকে, সো এখনই আমরা জানলাম, এখানে একটু নোট করে নিই, আমরা যদি কখনো অ্যাজেক্টিভের সাথে এলওয়াই পাই তাহলে সেটি তো আমরা অ্যাডভার্ব বলেছি, যেটা আমরা একটু আগে দেখলাম। ওকে, কিন্তু যদি কখনো নাউনের সাথে এলওয়াই থাকে, যদি কখনো নাউনের সাথে এলওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, যেটা তোমরা দেখলে ওই যে ফ্রেন্ডলি। আর ব্যতিক্রম কিছু শব্দ রয়েছে যেগুলো এলওয়াই থাকা সত্ত্বেও সেগুলো হলো অ্যাজেক্টিভ। ওকে, এই জিনিসটা একটু জাস্ট তোমাদের আমি মনে করে দিই। যেমন নাউনের সাথে আমি বলবো FRIENDLY, ফ্রেন্ডলি। এরপরে হচ্ছে টাইমলি, যদিও পূর্বের আলোচনা। ওকে, সো FRIENDLY, ফ্রেন্ডলি। এরপরে হচ্ছে টাইমলি, মাদারলি। হ্যাঁ, নাউনের সাথে লয়, হেভেনলি, এই টাইপের শব্দগুলো দিয়েই প্রশ্ন করা হয় যে বলো। সো এটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। এই জাতীয় শব্দগুলোকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই, এলওয়াই যুক্ত অ্যাজেক্টিভ যেগুলো, সেগুলোকে অ্যাডভার্ব করতে চাই, সেগুলোকে ইন আ ওয়ে অথবা ম্যানার করতে হবে। সো ফ্রেন্ডলি, এটা হলো অ্যাজেক্টিভ, এটার অ্যাডভার্ব হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। টাইমলি, এটা হচ্ছে অ্যাজেক্টিভ, এটার অ্যাডভার্ব হচ্ছে ইন আ টাইমলি ওয়ে অথবা ইন আ টাইমলি ম্যানার। ঠিক আছে, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বসিয়ে দেবে। ব্যাস, এই হচ্ছে মূলত এলওয়াই যুক্ত ফ্যাক্ট, এলওয়াই নিয়ে কথা। এরপরে আমরা যদি আরেকটু অ্যাডভার্বের প্রকারের দিকে আসি তাহলে এখানে আমরা পাবো অ্যাডভার্ব অফ ডিগ্রি। এইটাকে অনেক সময় বলা হয় ইন্টেন্সিফায়ার, মানে যেগুলো কোনো কিছুর অর্থকে একটু ইন্টেন্সিফাই করে বা বাড়িয়ে দেয়। মানে আমি যদি নর্মালি বলি একটি কথা যে হি ইজ হ্যাপি, ওকে, এটাকে যদি বলি আমি হি ইজ ভেরি হ্যাপি, তার মানে হ্যাপির পরিমাণটা বেড়ে গেল, সে খুশি আর সে খুব খুশি। ক্লিয়ার? সো এই হচ্ছে মূলত ইন্টেন্সিফায়ার। তো ভেরিটা আমি রেড করে রেখেছি এখানে। হার্ডলি শব্দগুলো দেখে নিও, ক্লাসটা শেষ হলে মুখস্থ করে নিও। অ্যাটলিস্ট মুখস্থ না হলেও 4-5 বার এগুলো দেখবে। আমি যখন ইংরেজি শিখতাম বা মুখস্থ করার প্রসঙ্গ আসতো তখন আমি পড়াটাকে খুব এনজয় মোডে নিয়ে আসতাম, এবং আমি কি করতাম, মুখস্থ করব এটা আমি কখনো ভাবতাম না। আমি মনে করতাম যে অংশটুকু আমাকে মুখস্থ করতে হবে বলে আমি ফিল করছি সেইটা আমি 10 বার টানা রিডিং পড়ব অথবা 15-20 বার টানা রিডিং পড়ব, এবং পড়তাম আর খাতায় আমি টিক দিতাম, একবার পড়তাম আর 2 বার টিক দিতাম। মজার কথা হলো 15 বার টার্গেট নিলে 10 বার বা 12 বারের পর সেটি আমার মুখস্থ হয়ে যেত। তার মানে হলো মুখস্থ শব্দটাই খারাপ। মুখস্থ শব্দের কথা বললেই ব্রেন এটাকে খুব কঠিন করে নেয়। সেই কারণে আমি বলবো যে যাদের মুখস্থ নিয়ে বলবো যে এক ধরনের অ্যালার্জি আছে, তারা মুখস্থ শব্দটা ব্যবহার না করে তোমরা সর্বদাই রিডিং পড়বে, বারবার পড়বে বলে নিয়ত করবে, কন্ট্রোলে চলে আসবে। সো ক্লাসটা শেষ করে এগুলো বারবার পড়ে নিও, কেমন? যেগুলো রেড কালার রয়েছে এগুলোতে কিছু গ্রামাটিক্যাল রহস্য রয়েছে, আমি সেগুলো উন্মোচন করছি। ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আচ্ছা, আমি একটু জায়গা করে নিলাম। আচ্ছা, ভেরি দিয়ে একটা প্রশ্ন আসে, ভেরি ভিএস মাছ, ভেরি এবং মাছ দিয়ে একটা প্রশ্ন আসে। যেমন বলা হয় যে হি ইজ ... স্মার্ট, এবং আরেকটি হচ্ছে হি ইজ ... স্মার্টার।
তো এই টাইপের প্রশ্ন দিয়ে বলা হয় যে এখানে কি ভেরি হবে নাকি বি নাম্বার মাছ হবে। সহজ প্রশ্ন, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হরহামেশা প্রচুর আসে। সো ফিল করো, হি ইজ ভেরি স্মার্ট নাকি মাচ স্মার্ট? ইয়াস, হি ইজ ভেরি স্মার্ট। আর স্বভাবতই পরেরটি যেটি বাকি রয়ে যায় এটি হচ্ছে হি ইজ মাচ স্মার্টার। তো কেন আসলে? এটার জন্য একটা কৌশল তোমরা জেনে রাখবে, সেটি হলো যে যদি তোমরা কখনো ভেরি পাও তারপরে হবে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, ওই যে অ্যাডজেক্টিভের 3টা রূপ আছে না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ওই যে গুড, বেটার, বেস্ট, ওইটা। সো ভেরি প্লাস হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর যদি কখনো তোমরা একটা কম্পারেটিভ পেয়ে যাও তাহলে সেখানে হয়ে যাবে মাচ প্লাস কম্পারেটিভ ডিগ্রি। ওকে, খুবই মজার রুল, এটা প্রচুর পরিমাণে আসে। তাহলে আমি যদি এখন একটা টেস্ট দিই এবং বলি যে বলো তো বাছাধন রাইট আনসারটা কী হবে? শি ইজ ওয়াইজার, শি ইজ ওয়াইজার দেন সামথিং, কিছুর সঙ্গে তুলনা হলো। সো অপশান এতে বলা হলো ভেরি, আর অপশান বিতে হচ্ছে মাছ। একেবারে তো বন্দুকের গুলির মতো রাইট আনসার দ্রুত করে ফেলেছো। ওয়াইজার যেহেতু এটি কম্পারেটিভ, সো অবশ্যই সেখানে কি হবে? মাছ হবে। এই যে ভেরি বসাচ্ছি, মাছ বসাচ্ছি, সবগুলোর নামই হচ্ছে মূলত ইন্টেন্সিফায়ার। মানে এরা মূলত শব্দের অর্থ বা পরবর্তী অ্যাডজেক্টিভের মাত্রাটাকে অর্থগত দিক থেকে বাড়িয়ে দেয়, ইন্টেন্সিফাই করে দেয়। ঠিক আছে, ইন্টেন্সিফায়ার। ওকে, সো এই হলো ভেরি নিয়ে কথা। আর হার্ডলি নিয়ে একটু কথা বলা যেতে পারে। হার্ডলি নিয়ে একটু কথা বলবো। শিরোনাম দিলাম হার্ড ভার্সাস হার্ডলি, HARD, হার্ড। যেমন আমি যদি কাউকে বলি এই কথাটা, যেমন হি ওয়ার্কস ফিলিং ইন দ্য গ্যাপ, অপশান এতে কি হার্ড হবে? অপশান বিতে হার্ডলি হবে। তাহলে কি দেবে বলো দেখি, রাইট আনসারটা কি দেবে? ওকে, অনেকেরই হয়েছে হয়তো যারা ট্রাই করছো। বেসিকলি হি ওয়ার্কস হার্ড। এই যে ভার্বের সাথে যে আমরা হার্ডটা বসিয়েছি সেটি হচ্ছে অ্যাডভার্ব। এটা একটু মনে রেখো, হি ওয়ার্কস হার্ড, এটি হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এই যে হার্ডলি যেটা আছে, তোমরা মনে রেখো সবসময়, হার্ডলি মানে কঠিনভাবে এরকম অর্থ নয়। হার্ডলির অর্থটা হয়ে যায় নেগেটিভ, অলমোস্ট নট। হার্ডলি মানেই অর্থটা হয়ে যায় নেগেটিভ, হ্যাঁ, এবং অর্থটা হয়ে যাবে নট বা নেগেটিভ। তাহলে আমি যদি এই বাক্যটাই এইভাবে বলতে চাই, যে হি HARD হার্ডলি ওয়ার্কস, তাহলে অর্থটা হচ্ছে যে সে কাজ করে না বললেই চলে। অর্থটা অবশ্যই রাইট হয়েছে, হি হার্ডলি। সো হার্ডলিটা আমরা কোথায় বসাবো? হার্ডলিটা বেসিকলি আমরা ভার্বের পূর্বে বসাবো। তো ভার্বের যে পূর্বে বসালাম এটা অবশ্যই এটাও হচ্ছে অ্যাডভার্ব, এটাও হলো অ্যাডভার্ব। কিন্তু শুধু এইটুকু তোমরা জেনে রাখো, হার্ড শব্দটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। হার্ড মানে হচ্ছে কঠিন, হার্ড মানে ডিফিকাল্ট। সো হার্ডের অ্যাডভার্ব হচ্ছে আবার হার্ড, HARD, হার্ডই হচ্ছে অ্যাডভার্ব। কখনোই এই হার্ডের অ্যাডভার্ব হার্ডলি নয়। হার্ডলি অবশ্যই অ্যাডভার্ব, কিন্তু মিনিংটা হচ্ছে আলাদা। সো হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব, তার মিনিংটা হচ্ছে পুরোটাই আলাদা। এটার অর্থটা হয়ে যাবে নেগেটিভ। হার্ডলি মানে হয় না বললেই চলে। তার মানে হার্ড অথবা হার্ড যেটাই বলি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তার সঙ্গে এই হার্ডলির কোনো সম্পর্ক নেই। জাস্ট এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে নিও, নতুবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে বলল যে চুজ দ্য কারেক্ট আনসার, যে হি ওয়ার্কস হার্ড নাকি হি ওয়ার্কস হার্ডলি, কোন আনসারটা রাইট?
সো আমরা অবশ্যই বলবো যে হি ওয়ার্কস হার্ড, ইটস রাইট। কারণ এটা অ্যাডভার্ব হতে পারে, কিন্তু অর্থ এখানে এটা হবে না যে সে কঠিন কাজ করে। এই হার্ডলির অর্থ হচ্ছে করে না বললেই চলে। আর এই ধরনের অ্যাডভার্বকে বসাতে চাইলে অবশ্যই তোমাকে মেন ভার্বের পূর্বেই বসাতে হবে, ঠিক আছে? সেই কারণে এই বাক্যটা শুধু রাইট। ওকে, এই হচ্ছে হার্ড বা হার্ডলি নিয়ে কথা। এরপরে সম্ভবত আরেকটা আন্ডারলাইন করা ছিল আমার, সেটি হচ্ছে ইনাফ। ইনাফ নিয়েও অনেক প্রশ্ন আসে। সো আমি এই জায়গাটায় ইনাফটাকে তুলে নিয়ে আসি। ইনাফ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এটা হচ্ছে আমার শিরোনাম। অর্থাৎ ইনাফ কোনো কোনো সময় অ্যাডজেক্টিভও হয়, আবার অ্যাডভার্বও হয়। আর এটা নিয়ে একটা গোলকধাঁধা রয়েছে। যেমন আমি একটা যদি ফার্স্ট টেস্ট দিই তোমাদেরকে, যে হি অ্যাক্টস ওয়েল ইনাফ। এরপর আরেকটি বললাম যে হি ওয়াজ নট experienced enough। আচ্ছা, এখানে দেব আমরা enough experienced। আরেকটা দেব যে হি হ্যাজ enough wealth, তার যথেষ্ট সম্পদ রয়েছে। প্রশ্ন হলো চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। তাহলে স্বভাবতই বুঝে নিয়েছো যে সম্ভাব্য রাইট আনসার এখানে একটি দুটি তো রয়েছেই। সো একটু আমি লিখে দিই, হি অ্যাক্টস ওয়েল এনাফ। জানতে হবে এনাফ হচ্ছে একটা অ্যাডভার্ব, এনাফ হচ্ছে একটি অ্যাডভার্ব বেসিকলি। তো শর্টকাটটা হলো এনাফ